গাড়িতে বসে গোটা রাস্তা একটা কথাও বলেনি কেউ। মাঝে মাঝে দুজনের একে অপরের দিকে চকিত চাহনি, আর চোখাচোখি হতেই মৃদু হাসি যেন নীরবে নিভৃতে কথা কইছিল অভিব্যক্তি দেখি। মেঘনা চাইতেই বৃষ্টির মতো এই হঠাৎ পাওয়া সুখটাকে বহু বছরের আরাধ্য বলে মনে হয় তাদের। ড্রাইভিং সিটে বসা অতনুর মুখে তাই একটা হাসির রেশ যেন লেগে আছে সারাক্ষণ। পারমিতার অনুভূতিটা যদিও একটু ভিন্ন, কারণ একই সাথে পরিবার, সমাজ আর সকলের মুখোমুখি কিভাবে নিজেকে দাঁড় করাবে সেই ভয়টাও কাজ করছে। তাই খুশির চেয়ে বেশি আতঙ্কে বুক দুরু দুরু করে কাঁপছে তার। এমন কিছু যে হঠাৎ ঘটে যাবে তা কে জানত। তার তো কোনো প্রকার মানসিক প্রস্তুতি ছিল না। অতনুর মতো সাহস তো তার নেই। আর তাছাড়া ও তো একজন প্রতিষ্ঠিত সিঙ্গেল পুরুষ ছিল, যার বহু বছর আগে স্ত্রী গত হয়েছেন। এত বছর বিপত্নিক থাকা একজনের বিয়ে করা, আর তার মতো স্বামীর মৃত্যুর সপ্তাহ দুয়েক পেরোতে না পেরোতেই বিবাহ বন্ধনে জড়িয়ে পড়া নারীর জন্য সমাজে প্রেক্ষাপট যে ভিন্ন হবে তা সে বেশ ভালোই জানে। কিন্তু কি আর করার আছে, যা হবার তা তো হয়েই গেছে। সিদ্ধান্ত নিয়ে এখন আর পিছু হটে যাবার সুযোগ নেই। ভালোবাসা থেকে পালাবার পথ নেই, ছিল না কোনো কালে। মানুষ যত বেশি তার প্রিয় মানুষকে ভুলে দূরে যাওয়ার চেষ্টা করে, ততই বুঝি সে আরও বেশি মনের কাছাকাছি চলে আসে। এসব ভাবনায় ডুবে থেকে গোটা পথ পাড়ি দিয়ে একসময় তার ভাবনায় ছেদ পড়ে গাড়ির ব্রেক কষার শব্দে। গাড়িটা থেমে যেতেই অতনু তার পাশ থেকে দ্রুত নেমে এসে তাকে দরজা খুলে মাথা নেড়ে ইশারায় নামতে বলে। পারমিতা একটুখানি ইতস্তত করে ধীরস্থিরভাবে নেমে ছোট ছোট কদমে এগিয়ে আসতে লাগলো অতনুর পিছু পিছু। তার দেরি দেখে পেছনে ফিরে আচমকা ওর দিকে এগিয়ে এসে অতনু তার হাতটা ধরে বলল, কি হচ্ছে তোমার, বলো তো? পারমিতা নিশ্চুপ থাকা দেখে ফের বলে ওঠে, ডু ইউ রিগ্রেট? পারমিতা জোর করে মুখে একটা হাসি এনে বলে, একদমই না। আসলে হুটহাট সব হলো তো, তাই একটু অন্যরকম লাগছে। এভাবে তোমার বাড়িতে চলে এলাম কারোকে কিছু না বলে। তাকে কথাটা শেষ করতে দেয় না অতনু। আমার বাড়ি নয়, এটা আজ থেকে আমাদের বাড়ি। আর কখনোই এত অস্বস্তি বোধ করবে না, বুঝলে? আমার যা কিছু সবই তোমার। আগেও বলেছি, আজ আবারও বললাম, কারণ সম্পর্কটা অফিসিয়াল না হওয়া পর্যন্ত তুমি আমায় নিজের ভাবতে পারোনি। তার চোখের দিকে তাকিয়ে বলা অতনু শেষ কথাটায় সেজন্য বেদনার ছাপ দেখতে পেল। আর তাই শক্ত করে অতনুর হাতটা ধরে বলল, আমরা এখানে দাঁড়িয়ে কি সব কথা বলবো, নাকি ভেতরেও যেতে বলবে আমায়? অতনু আর কথা না বাড়িয়ে মুচকি হেসে তার হাত ধরে নিয়ে চলল লন পেরিয়ে বাড়ির সদর দরজায়। তারপর থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে থাকো এখানে, আমি এই গেলাম আর এলাম। বলে পারমিতার জবাবের অপেক্ষায় না থেকে ঝড়ের গতিতে অন্দরমহলে চলে গেল। ফিরে আসলে পরে পারমিতা দেখল যে ওর হাতে একটা থালায় যেটুকু জানে সেটুকু গৃহপ্রবেশের সামগ্রী। একটা চাল ভরা একটা কলস ওর পায়ের কাছে রেখে উঠে এসে হাসি মুখে বলল, যা পেরেছি, যতটুকু পেরেছি তাতেই মানিয়ে নাও। ব্যাচেলরের সংসারে বাকিটুকু তোমাকেই বুঝিয়ে গুছিয়ে তৈরি করে নিতে হবে। অতনু প্রদীপ জ্বালানো থালাটা থেকে ফুল ছিটিয়ে ওর মুখের সামনে কয়েকবার ঘুরিয়ে অপলকভাবে দেখতে লাগলো তাকে। পারমিতা কলসটা ফেলে এক পা করে এগিয়ে এসে ওর হাত থেকে থালাটা নিয়ে একটা কর্নার টেবিলের উপর রেখে বলল, অনেক হয়েছে নাটক। এই যে এসব কি বেশি বেশি মনে হয় না তোমার? বেশি বেশি কই না তো, বেশি কিছু এখনো করিনি। খুব কম আয়োজনেই তো বিয়েটা সারলাম। বেশি বেশি যা হবার তা তো হবে। বলে পারমিতার দিকে এক পা করে এগিয়ে এসে ওর নাকে নাক ঘষে কপালে কপাল ঠেকাতেই বেয়ারা এসে জানতে চাইল, স্যার, লাঞ্চের জন্য কি রান্না করব? পারমিতা খুব দ্রুত সরে গিয়ে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করতে অতনু সেটা দেখে বলে উঠল, রাম সিং, উনি হলেন আজ থেকে তোমাদের মালকিন, মিসেস পারমিতা সান্যাল। ম্যাডাম যা যা বলবে, যেভাবে চাইবেন সব সেভাবেই করবে। আর এই মুহূর্ত থেকে কি রান্না হবে না হবে সেটাও তার নির্দেশেই চলবে। রাম সিং মাথা নেড়ে সম্মতি জানিয়ে পারমিতার দিকে চাইতে
পারমিতা অতনুকে ফিসফিস করে বলল, এটা কিন্তু বাড়াবাড়ি তোমার। আমি আজ আসতে না আসতেই ওরা কি ভাবছে বলো তো? অতনু তার ধার ধারল না, সে বেশ জোরেই বলল, আচ্ছা এখন যাও, ম্যাডামের জন্য শরবত আর মিষ্টি নিয়ে এসো। আজ মিসেস শ্যানাল রূপে এ বাড়িতে প্রথম দিন, ওর মিষ্টিমুক্ত করাতেই হবে নাকি? রাম সিং চলে যেতেই পারমিতা যেন হাফ ছেড়ে বাঁচল। নইল অতনুর ওপর তার বিশ্বাস নেই। কি বলতে কি বলে ফেলে আবার। সে একটা সোফায় বসে পড়ে, এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। অতনু তার পাশ ঘেঁষে বসে বলল, এখানে বেড়াতে এসেছ? ট্যুরিস্ট সিজনে আসা ট্যুরিস্ট স্পটের কাছাকাছি হোটেলের রিসেপশনে বসে আছো, রুম খালি হবার অপেক্ষায়? নিউলি ম্যারেড কাপলের জন্যে অ্যাভেলেবেল রুম খালি নেই বলে পারমিতার মুখের দিকে চেয়ে রইল। কী সব বলছো আবল তাবল? বিস্মিত কণ্ঠে বলে ওঠে পারমিতা। তাহলে এখানে বসে আছো কেন? গোটা বাড়িটা তো তোমারই, নিজেরই বাড়িতে। গেস্ট না আসলে কি কেউ শুধু শুধু ড্রয়িং রুমে বসে থাকে অতিথির মতো? পারমিতা তার আঙুল শাড়ির আঁচলের কোণাটা পেঁচাতে পেঁচাতে বলে, জানি না। ইতিমধ্যে রাম সিং একটা ট্রেতে সাজিয়ে 2 গ্লাস শরবত আর 2টো হাফ প্লেটে মিষ্টি নিয়ে ঘরে ঢুকতেই পারমিতা দ্রুত সরে বসে অতনুর থেকে। অতনু তা দেখে বেশ সাবলীল কণ্ঠে বলে ওঠে, 1 প্লেট মিষ্টি আর 1 গ্লাস শরবত ফেরত নিয়ে যাও। পারমিতার চোখ কপালে তুলে অতনুর দিকে তাকাতেই সে দুষ্টুমি ভরা একটা দৃষ্টি ফেরত দেয় তাকে। ফের বেয়ারা চলে যেতে অতনু পারমিতার হাত টেনে তাকে নিজের কাছাকাছি এনে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে আর আরেক হাতে শরবতের গ্লাসটা ধরে ওর মুখের কাছে ওকে খাইয়ে দিতে নিলে পারমিতা এক চুমুক খেয়ে বলে যে, হলো তো সব, এবার ছাড়ো আমায়। ছাড়বো? ছাড়ার জন্য কি বিয়ে করেছি নাকি? হো, ছাড়তে আমার বই গেছে বলে পারমিতার কথাটা যেন উড়িয়ে দিতে চাইল। সেই কোন সকালে বেরিয়েছি, একটু ফ্রেশ হতে তো দেবে নাকি? আচ্ছা যাও, দিলাম বলে হাত আলগা করে ওর কোমর থেকে হাতটা ছাড়িয়ে নেয়। যেতে যেতে পেছন ফিরে তাকিয়ে পারমিতা দেখে যে অতনু তার গমন পথের দিকেই চেয়ে হাসি মুখে শরবত খাচ্ছে। ওয়াশরুমে গিয়ে বেসিনের কল খুলে বেশ কবার পানির ঝাপটা দিয়ে আয়নায় চোখ পড়তেই নিজেকে দেখে যেন তার খুব অচেনা লাগে। বেশ বা সদ্য স্বামীহারা বিধবা নারীর মতো, কিন্তু মনে যেন নবজীবনের রং লেগেছে। এই দুইয়ের মিশেলে বড় অদ্ভুত দেখায় তাকে। আজ বাড়ি থেকে বেরোনোর সময় কি সে ভেবেছিল এমন কিছু ঘটে যাবে তার সাথে? জীবন কতটা অবাককর যে হতে পারে তা তার চেয়ে ভালো কে জানে। এসব ভাবনায় ডুবে গিয়ে কতটা সময় পার হলো সে খেয়াল নেই তার। হঠাৎ দরজায় নখ পেয়ে সম্বিত ফিরতেই অতনুর কণ্ঠ, পারমিতা তুমি ঠিক আছো তো? সে দরজা খুলে দ্রুত বেরিয়ে এসে বলল, কারোকে তো তেমন কিছু বলে আসিনি বাড়িতে, ওরা সবাই চিন্তা করছে আমার জন্যে। আমি বরং এখন যাই বলে সে পা বাড়াতেই পেছন থেকে অতনু তার হাত টেনে ধরে বলল, না, আজ আর আমি তোমায় এভাবে আমায় ছেড়ে যেতে দেব না। বোঝার চেষ্টা করো অতনু, বাবা অসুস্থ, দাদা অফিস থেকে ফিরে চিন্তায় অস্থির হয়ে কোথায় আমায় খুঁজবে। তুমি ওদের কল করে সব জানাও, আর না পারলে আমায় নম্বর দাও, আমি বলে দিচ্ছি। এভাবে হঠাৎ খবরটা পেয়ে ওদের কি রিয়াকশন হবে তা জানো? আমি অত কথা জানি না, জানতে চাইও না। তুমি আমায় ফেলে একা কোথাও যাবে না, ব্যাস। তোমায় যেতে হলে আমি সহ যাব। বিয়ে তো হয়েই গেছে না? আমার ওপর তোমার বিশ্বাস নেই? আমার চেয়ে যে অন্য সবার পরোয়া বেশি করো, তাই ঠিক ভরসা করতে পারি না পারমিতা। অতনুর কথা একটুখানি দুশ্চিন্তায় পড়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে আনমনে ভাবছিল কিছু। ফের নীরবতা ভেঙে অতনুই বলল, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, তুমি আমার সাথে চলো। কোথায়? অবাক দৃষ্টিতে পারমিতা জানতে চাইল। আমাদের বেডরুমে। কথাটা শুনেই পারমিতার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। অতনু তার মুখের ভাবগতিক দেখে আর দেরি না করে ওর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে চলল। দরজার লক ঘুরিয়ে ঘরে এসে ঢুকতেই পারমিতাকে খাটে বসিয়ে এসি চালিয়ে দিল। ও কি করতে যাচ্ছে বুঝতে পেরে পারমিতা ঘাবড়ে গিয়ে কুলকুল করে ঘামছে যেন। ওর দিকে এগিয়ে এসে কাছাকাছি দাঁড়াতেই পারমিতা চোখ বন্ধ করে ফেলে ভয়ে। হঠাৎ আলমারির লক খোলার শব্দে তাকিয়ে দেখে তাকে পাশ কাটিয়ে গিয়ে অতনু কি কি সব বক্স বের করে রাখছে তাক থেকে। কিছু বুঝতে না পেরে সে একটু সময় দিল অতনুকে। একসময় হাতে করে এক গাদা জিনিস এনে অতনু পারমিতাকে বলল, লন্ডন থেকে এনেছিলাম তোমার জন্যে,
দেবার সময় আর সুযোগ কোনোটাই মেলেনি তখন। আপাতত এসবেই কাজ চালিয়ে নাও, আর যা কিছু দরকার তা আমরা দুজন একসাথে যে কিনে আনবো। তোমার সাথে শপিং করতে গিয়েই দেখা। এখন আবার বিয়ের পর কিন্তু সেই দোকানেই যাব তোমার জন্য শাড়ি কিনতে। পারমিতা নিজের একটু আগের দুর্ভাবনার জন্যে যেন নিজেই লজ্জিত হয়। অতনু তার সুবিধে অসুবিধের কথা কত ভাবে, অথচ সে কিনা ছিছি। পারমিতাকে অন্যমনস্ক দেখে অতনু হঠাৎ বলে উঠল, এনিথিং রং? সে হেসে বলল, এভরিথিং ইজ অ্যাবসোলিউটলি পারফেক্ট। আনমনে খুব ধীরে অস্ফুটে বলে, অতনু, যেখানে তুমি আছো সেখানে তো কিছু ভুল হতেই পারে না। তুমি যে আমার সাথে খারাপ কিছু হতে কখনো দেবে না, আমার অন্তরাত্মা জানে সেটা। অতনু ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পারমিতা রুম সংলগ্ন বাথরুম থেকে একটা সাবান নিয়ে এসে বক্সগুলো খুলে তার পরার জন্য সব দেখে একটা রেড কালার গাউন আর কিছু অ্যাক্সেসরিজ হাতে তুলে নেয়। ফের লং গাউন, হাতে ব্রেসলেট, গলায় অতনুর দেয়া সেই চেইন লকেট আর কানে ব্রেসলেটের সাথে ম্যাচিং টপ পরে নিয়ে মেকআপ বক্স থেকে রেড লিপস্টিক আর চোখের কোল ঘেঁষে কাজল পরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোতে শুকোতে ড্রেসিং টেবিলের মিররে দেখে অতনু এসে দরজায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। সে মৃদু হেসে চোখ নামিয়ে নিতে অতনু খুব ধীর পায়ে সম্মোহিতের মতো তার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই পারমিতা ঘুরে তাকায়। সে কিছু বুঝে ওঠার আগে অতনু তার লুকিয়ে রাখা আরেক হাত দিয়ে পারমিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দেয়। এমন অকস্মাৎ পাওয়া সুখের পরশে যেন পারমিতা ভেসে যেতে চায় স্বপ্নীল পরিবেশে। তার দু চোখ ছাপিয়ে যেন বাঁধ ভাঙা আনন্দে বানের জলের মতো অশ্রুধারা উপচে পড়ছিল। সমাজের দৃষ্টিতে নিষিদ্ধ যে সম্পর্ক ছিল তা যেন আজ নতুন পরিচয় বেশ সম্মানের সাথে পূর্ণতা পেল। যে সিঁথির সিঁদুর একদিন নিয়মতান্ত্রিক শৃঙ্খল হিসেবে সে মেনে নিয়েছিল, তাতে সমাজের দৃশ্যমান সম্মান থাকলেও ছিল না ভালোবাসা, আর তাই সম্পর্কের ক্ষয়কে এড়াতে পারেনি সে বন্ধন। কিন্তু আজ যেন তাদের দুটি মনের আরাধনার ফল প্রাপ্ত হলো, নবজীবনের সূচনার মাধ্যমে। কাগজে কলমে স্বীকৃতি মিলল একে অপরকে নিবিড় করে পাবার। আবেগের আতিশয্যে কাঁদতে কাঁদতে পারমিতা অতনুকে বুকে জড়িয়ে ধরল। অতনুও যেন এই মুহূর্তটির অপেক্ষায় ছিল কত কাল ধরে। বিগত কিছুদিন তাদের সাথে যা কিছু ঘটেছিল তাতে করে তার মনে হয়েছিল যেন মুহূর্তের ব্যবধানে সে পারমিতাকে হারালো। এক মুহূর্তের জন্য যেন আর বিশ্বাস হচ্ছিল না তার নিজের ভাগ্যের প্রতি। নিয়তি বারবার তার সাথে যে ছলনার খেল খেলেছে জীবনে, তাতে সে আর কিছুতেই যেন ভরসা রাখতে পারেনি নিজের অদৃষ্টে। ঈশ্বর যে তাকে এতটা দেবেন তা তার কল্পনার অতীত ছিল। একই অবস্থা যেন পারমিতারও। এত সুখ যেন সম্পূর্ণই তার ভাবনার বাইরে। দুটি অতৃপ্ত শরীর ও মন যেন দীর্ঘ বিরহের পর আজ প্রগাঢ় অনুভব করে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ করেছে নিজেদের। তাই একে অপরের সাথে মিশে গিয়ে যেন দুটি আত্মা এক প্রাণ হয়ে মিলিয়ে যেতে চাইল। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর অতনুর বাহুবন্ধন থেকে মুক্ত হতে চাইলে পারমিতা, অতনু যেন তাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়। ফের পারমিতা ধীর কণ্ঠে বলে, আপাতত এখনকার জন্য ছাড়ো, গোটা জীবন তো পড়েই আছে। ওহো বলে অতনু তার ঘাড়ে আরো বেশি করে মুখ গুজে ডুবে যেতে চায় যেন। উহু কি? এভাবে দিনের বেলায় দরজা বন্ধ করে এতটা সময় থাকলে লোকে কি বলবে বলো তো? কোন লোক? এ বাড়িতে তুমি আমি ছাড়া আর কোথায় থেকে লোক আসছে? কাজের লোকেরা তো আছে নাকি? ওরা কিছু বলবে আমাদের? এমন ভুল করার সাহস কোনোদিন করবে না। বাপরে, তুমি যে অত ভয়ঙ্কর তা তো আমার জানা ছিল না। আগে জানলে কি করতে? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল অতনু। আর যাই করি না কেন, তোমায় বিয়ে করার দুঃসাহসটা অন্তত কখনো করতাম না, তাই না? তো দুঃসাহস যখন করেই ফেলেছ, এর ফল তো তোমায় ভুগতেই হবে। কি ফল? কি ফল? কেমন ফল তা পরে বোঝাবো তোমায়, তবে আপাতত মিষ্টি মুখটা তো করাই। বলে পারমিতার মুখের খুব কাছে মুখ নিয়ে ঠোঁট বরাবর এগোতে নিলে সে অতনু ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বলে, কিসের মিষ্টি মুখ? তখন শরবত তো খেলাম না, ওতে যথেষ্ট চিনি ছিল। এই বয়সে এসে মিষ্টি বেশি না খাওয়াই ভালো। আমি তো বলবো কম কম খাওয়ার অভ্যেস থাকা ভালো। বলা তো যায় না কবে ডায়াবেটিস এসে হানা দেয় শরীরে। ডায়াবেটিস পরে সামলিও, তার আগে না হয় আমায় সামলাও। বলে ফের কাছাকাছি চলে আসে পারমিতার। তো তুমি অসুখের মতো হামলে পড়বে নাকি? হানা দিয়ে ঝাঁপিয়ে পড়ব। পারমিতা বাধা দিয়ে বলে, নো ওয়ে, মাত্র লিপস্টিক দিয়েছি, খারাপ হয়ে যাবে। লিপস্টিকের ফ্লেভার বেছে বেছে কিনে আনলাম আমি, আর আমায় টেস্ট করতে দেবে না? নট ফেয়ার।
পারমিতা চোখ পাকিয়ে তাকায় অতনুর দিকে, ফের বলে, তুমি না খুব খারাপ বুঝলে, যত বাজে চিন্তা তোমার। আচ্ছা, অপবাদ যখন পেয়ে গেছি তখন আর ভালো থেকে কি করব বলো? বলে পারমিতাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরে নিজের দুটো ঠোঁট দিয়ে দীর্ঘ চুম্বনে যেন পিপাসা মিটিয়ে নেয় দুটো মন। পারমিতাও একসময় সাড়া দেয় তাতে। বহুদিন পর যেন ওদের দুজনেরই একে অপরের ভারী নিঃশ্বাসের শব্দে স্বস্তির আভাস মেলে। ছাড়া পেয়ে খানিকক্ষণ যেন কারোরই মুখে কোনো কথা নেই। পারমিতা একটা লম্বা শ্বাস নিয়ে দম ফেলে বলল, ডাকাত সর্দার একটা আমাকে কাহিল করে ছেড়েছে। আমি ডাকাত সর্দার হলে তুমি ডাকাত সর্দারনি। অতনু মুচকি এসে প্রত্যুত্তরে বলে, আমি আবার কি করলাম? বলে কপট অভিমান দেখিয়ে গাল ফোলায় পারমিতা। ডাকাতের সর্দারের বউ, তাই সর্দারনি তো হতে হবে, তাই না? বউ কথাটা বলতে বেশ ভালো লাগে তার। পারমিতা এখন আর অন্য কারো নয়, তার বউ, শুধুই তার, সব অর্থে, সামাজিক আত্মিক সব। পারমিতা লজ্জায় মুখ নামিয়ে নেয়। তারও ভীষণ ভালো লাগে অতনুর মুখে বউ শুনতে। মনে হয় ওকে বলে বারবার বলতে, কিন্তু সেসব কিছুই সে বলে না। ফের অতনু আচমকা বলে ওঠে, আরেকটা কারণ আছে অবশ্য। বলে একটা টান দিল অতনু। কি কারণ? অবাক চোখে জানতে চাইল পারমিতা। একটু আগে যা করেছো তাতে আমার ঠোঁট কেটে গেছে, তাই বুঝে গেছি যে তুমি। পারমিতা তাকে আর কথাটা শেষ করতে দেয় না, পিঠে কিল মেরে যেন ভাগিয়ে দিতে চায় ঘর থেকে। ফের সে ড্রেসিং টেবিলের আয়নায় তাকাতে লিপস্টিকের লালিমা ছড়ানো মুখটা দেখে তার নিজেরই যেন খুব লজ্জা হলো। সে হাতের আঙুলের ঠোঁট ছুঁয়ে এক মুহূর্ত যেন একটু আগের ক্ষণটাকে উপলব্ধি করতে চাইল। দরজার আড়াল থেকে অতনু তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তাই হঠাৎ তার কণ্ঠধ্বনি বলে উঠল, এত মিস করতে হবে না আমায়, এখন থেকে হরদম চলবে এসব। পারমিতা ওকে মিররে দেখে চোখ গরম করে পেছন ফিরে তাকাতেই আবার গায়েব। মৃদু হেসে লিপস্টিক ঠিক করতে করতেই তার চোখ গেল সিথির সিঁদুরে। চওড়া সিথি যেন রক্তিম বর্ণে সজ্জিত হয়ে তার ভালোবাসার নিদর্শন রূপে শোভা বাড়াচ্ছে। হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেখে হাতটা নামিয়ে এনে তাকিয়ে রইল যেন একটুক্ষণ। বিশ্বাস হচ্ছে না তোমার, ঠিক না? শুনে মিররে তাকাতেই দেখে অতনু দাঁড়িয়ে আছে দরজার কাছে। এক পা করে সে এগিয়ে আসছে যে ওর দিকে তা মিরর ভিউতে বেশ দেখতে পায়। পারমিতার বুক ধুকপুক করতে শুরু করে। অজানা আশঙ্কায় এক অন্যরকম ভালো লাগায়। ওর পেছনে দাঁড়িয়ে ঘাড়ের পাশ দিয়ে নিঃশ্বাস ফেলে বলে, আমারও কি? আমারও যে বিশ্বাস হতে চায় না সেটা বললাম। তাহলে তাহলে কি করা যায় বলো তো? জানি না বলে লজ্জায় যেন মুখ লুকোতে চায় পারমিতা। এমন কিছু রোজ করতে হবে যাতে করে অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয়। পারমিতার কানে ফিসফিস করে বলে অতনু। পারমিতা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বকবক অনেক করেছ, আমার ভীষণ খিদে পেয়েছে, লাঞ্চ করব, চলো। এত মিষ্টি খেয়ে আবার ক্ষুধা থাকে নাকি কারো? পারমিতা অতনুর পিঠে চাপড় মেরে বলে, এবার কিন্তু আমি সত্যিই রেগে যাব। রাগলে রাগ ভাঙানোর টেকনিক কিন্তু আমার জানা আছে, তখন কিন্তু না না করলেও শুনবো না। তোমার সাথে কথায় পারবো না আমি, চলো নিচে যাই, এখনকার মতো যাচ্ছি, ফের এখানেই কিন্তু আসতে হবে ম্যাডাম। দেখা যাক, পরেরটা পরে ভাববো। বলে একটু ভাব নিল পারমিতা। অতনু তার হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে ওকে নিয়ে চলল ডুপ্লেক্স বাড়িটির নিচতলায়। ডাইনিং টেবিলে খাবার সাজানো দেখে পারমিতা বলল, আজ থেকে না আমার অর্ডার করার পালা। তুমি নতুন বউ তাই লজ্জা পাচ্ছ দেখে আমিই বললাম, নইলে যা অবক্ত থাকতে হতো মিসেস শ্যানাল। তা সব আমার ফেভারিট ডিশ কেন? কারণ আজ তোমার প্রথম দিন, আর নতুন জায়গায় যাতে পুরনো স্বাদ কিছুটা হলেও পেয়ে ভালো করে খেতে পারো, তাই এই অধমের সামান্য চেষ্টা। অসামান্য আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ব্যাস এটুকুই। ফের হেসে বলল, ওসব চাই না আমার, শুধু ভালোবেসে পাশে থেকো আজীবন। তুমি যেভাবে কেয়ার করো তাতে কি কেউ তোমায় ভালো না বেসে থাকতে পারবে? কেউ পারবে কি পারবে না জানি না, তুমি যাতে না পারো সেটাই চাই আমার। পারমিতা একটুখানি হেসে ওর হাতের উপর হাত রেখে চোখের দিকে তাকিয়ে থেকে আশ্বাস দেয় যেন। তারপর আর কথা না বাড়িয়ে অতনু উঠে খাবার সার্ভ করে নিজেও বসে পড়ে। পারমিতা হঠাৎ বলে ওঠে, কাজের লোকেদের কারোকে দেখছি না যে? ওদের ইনস্ট্রাকশন দেয়া আছে, ডু নট ডিস্টার্ব, বললে দুষ্টমির একটা হাসি দেয় অতনু। তুমি না বাড়িটাকেও, বলে পারমিতা যেন বাকিটা গিলে ফেলে। কি হোটেল বানিয়ে ছেড়েছি তাই তো? বুদ্ধিমান অতনুর বুঝতে দেরি হয় না। পারমিতা কিছু বলার আগে সে বলে, শুধু বেডরুমটাকে হানিমুন স্যুট বানাতে পারিনি, কি
কিংবা যদি বলি চাইনি, তাও ভুল বলা হবে না, কারণ আমি চেয়েছিলাম তুমি কটা দিন ভালো করে যাতে ঘুমোতে পারো। তোমার চোখের নিচের কালি আমায় বলে দিয়েছে যে তুমি কত রাত শান্তিতে ঘুমোতে পারোনি। পারমিতা অবাক বিস্ময়ে চেয়ে রইল অতনুর দিকে। সে যতই দেখছে ততই যেন নতুন করে চিনছে ওকে। অতনু তার চোখের সামনে হাত নেড়ে বলল, এই যে ম্যাডাম, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, শুরু করুন। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে। পেট তো ভরেনি না? খিদে পেয়েছে বলছিলে, আর এখন কিছুই খাচ্ছ না? এরকম করলে চলবে কি করে? শরীর খারাপ করবে তোমার। এমনিতেই তো হাড় জিরজিরে হয়ে পড়েছ তুমি। স্বাস্থ্যবতী যুবতী মেয়ে বিয়ে করোগে যাও। এখন কি আর সে উপায় আছে? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়া অতনু, উপায় করে দেব নাকি? সেটা বের করতে চাইলে কিন্তু করা যায়। থাক থাক, অত ফেভারের আমার দরকার নেই। আমার নিজের সাথে যাকে মানায় তাকেই বেছে নিয়েছি। খেতে খেতে এমন নানা খুনসুটি চলতে থাকে ওদের। আড়াল থেকে কাজের লোকেরা শেষে বাড়ি পেতে শুনে বেশ খুশি হয়। স্যারের একাকী জীবনে শেষ পর্যন্ত কেউ এলো। খাওয়া দাওয়ার পর্ব শেষে লনে বসে দোলনায় দোল খেতে খেতে পারমিতা অতনুকে বলে, এই শোনো না। শুনছি তো, বলে ফেলো। বাড়িতে কি করে জানাবো সে ব্যাপারে তুমি কি ভেবেছো কিছু? অত ভাবাভাবির কি আছে? যেটা সত্যি সেটাই বলবে। পাগল তুমি, এক ধাপে এত বড় ঘটনা কারোকে জানানো যায় নাকি? নতুন জীবনের সূচনা আমি মিথ্যে দিয়ে করতে চাই না পারমিতা। আর তাছাড়া আমরা তো কোনো অন্যায় কাজ করিনি যে পালিয়ে বেড়াতে হবে। পারমিতা কিছুক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে বলে, তুমি একদম ঠিক বলেছ। সত্য কোনোদিন গোপন থাকে না। আজ হোক আর কাল হোক ওরা তো জানবেই, বলতে তো ওদের হবেই। আর তা অন্য কারো কাছ থেকে শোনার চেয়ে বরং আমাদের মুখ থেকে জানাই ভালো। বিকেল গড়িয়ে সন্ধে নামার আগে ওরা ঘরে ফিরে যায়। পারমিতা টেনশনে ঘেমে নিয়ে একাকার হয়ে বৌদিকে কল করে, কারণ আর কেউ না জানলেও বৌদি চিরকাল তার সমস্যাটা জানতো। আর তাই মা দিদিবিহীন সংসারে প্রিয় অপ্রিয় যেমনই হোক, বৌদিই তার একমাত্র অবলম্বন। বাবা দাদার মুখোমুখি না হয়ে তাদের কাছে অগ্রিম খবর পৌঁছানোর। সে হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে একগাদা প্রশ্ন শুরু। মিতা তুই কই? তোকে কতবার ট্রাই করেছি জানিস? রিং হয় ধরিস না দেখে তোর দুশ্চিন্তায় আমার বেহাল দশা। বাবাকে যে কত মিথ্যে বলে বলে বুঝ দিয়েছি তা আমি জানি। সারাদিন পার হয়ে রাত হয়ে যাচ্ছে, এখনো বাড়ি ফিরিসনি কেন? দেখ তো, দাদা ফিরলে পরে কিন্তু খুব রাগ করবে দেখিস। বৌদি আমি বিয়ে করেছি, আজ আর ফিরবো না। বাবা দাদা ওদের তুমি কিছু একটা বলে আজ রাতটা ম্যানেজ করে নাও। কাল সকাল আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। বলে আর কথা বলার সুযোগ পায় না পারমিতা। তার আগেই খট করে ফোন রেখে দিল বৌদি। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।